আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া জরুরি মনে করেছি, এজন্য ভিডিওটা করতেছি। অনেক ব্যস্ততার মধ্যে তারপরও আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো দিনাজপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, নাইট্রোজেন ফিক্সিং কিভাবে হবে? জমিতে নাইট্রোজেন ফিক্সিং কিভাবে করতে হবে যাতে করে ইউরিয়া সারটা অন্তত আমাদের না লাগে। যেহেতু এসপিকে পদ্ধতিতে কোনো সার ব্যবহার করি না, এজন্য ইউরিয়া বলেন, ফসফেট বলেন, পটাশ বলেন, ডিএপি, এনপিকে, যত ধরনের সার আছে কোনো সারই কিন্তু আমাদের এসপিকে পদ্ধতিতে ব্যবহার করা হয় না, কোনো কীটনাশকও ব্যবহার হয় না। তো নাইট্রোজেন ফিক্সিংয়ের জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, জীবামৃতের মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, নাম আপনারা জানেন। একটা তো হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, আর গ্লোমাস নামের একটি ফাঙ্গাস থাকে। ওই গ্লোমাস এবং রাইজোবিয়াম কি করে, বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। এখন যারা ধান করেন, ধান খেতে কিন্তু আপনার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায় না, কারণ জীবামৃতের মধ্যে থাকলেও ওইটা যখন আপনি ধান খেতে প্রয়োগ করবেন তখন সে আশ্রয়ের অভাবে ওখানে মারা যাবে, অথবা তার বডিটাকে অন্যভাবে সে গঠন করবে যাতে করে ডাল জাতীয় গাছের শিকড়ে না থেকেও সে যেন সারভাইভ করতে পারে, ওইভাবে তার বডিটাকে তৈরি করবে, আর নয়তোবা মারা যাবে। তো যদি প্রতিনিয়ত আপনি জীবামৃত দেন একই জমিতে, তাহলে ওই রাইজোবিয়ামও কিন্তু ওই জমিতে সারভাইভ করার মতো তার জিনগত পরিবর্তন করে সে ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। আর গ্লোমাস সাধারণত পানিতেই থাকে, গাছের শিকড়ের কাছে পানির উপরে ভাসমান অবস্থায় থাকে, এবং কিছু কিছু গ্লোমাস আপনার শিকড়ও থাকে। তো আপনি যদি ধান জাতীয় ফসল করেন যেগুলো পানিতে হয় সচরাচর, তো সেগুলোর মধ্যে আসলে নাইট্রোজেন ফিক্সিংয়ের জন্য ডাল জাতীয় কোনো ফসল আমরা করতে পারি না, কারণ ওইখানে পানি থাকে, আর পানির মধ্যে দ্বিবীজ কোনো উদ্ভিদ আমরা দেখি জন্মায় না। আর একদল বর্গীয় যেমন ধান, গম, ভুট্টা, এগুলো কিন্তু একটু হইলেও পানি সহনশীল হয়। এজন্য গ্লোমাসটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধান ক্ষেতের জন্য। আর যদি অন্য সবজি করেন যেটাতে পানি কম লাগে, মানে একবারে পানি সব সময় থাকে না, ওই রকম হইলে আপনার রাইজোবিয়াম সহ কাজ করে। ডাল জাতীয় শস্য যদি থাকে তাহলে ওই ডাল জাতীয় গাছের শিকড়ে রাইজোবিয়াম বসবাস করে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোমাস। আপনার জমিতে গ্লোমাস যদি থাকে তাহলে নাইট্রোজেন ফিক্সিংটা সহজে হয়ে যাবে। আর এই নাইট্রোজেন ফিক্সিংয়ের জন্য অবশ্যই আপনাকে প্রতি মাসে একবার হলেও জীবামৃত প্রয়োগ করতে হবে। এবং দাঁড়ানো ফসলে, যেই ফসলটা আজকে জমিতে আছে, রোপণ থেকে শুরু করে রোপণের 21 দিন পর পর আপনি জীবামৃত স্প্রে করবেন পানির সাথে মিশিয়ে। এখানে 10 লিটার পানির সাথে 500 মিলি, তারপর একটু বড় হলে ডোজ বাড়াবেন আস্তে আস্তে। তো এইভাবে নাইট্রোজেন ফিক্সিং করা যায়, এতে করে ইউরিয়া সারটা অন্তত আমরা ইউরিয়া সারের অভাব পূরণ করতে পারি। ইউরিয়ার কাজটা কি? ইউরিয়ার কাজ হচ্ছে নাইট্রোজেন প্রদান করা। ইউরিয়া কিন্তু যখন আমরা প্রয়োগ করি তখন সরাসরি কিন্তু গাছ এটা নিতে পারে না, কারণ ইউরিয়ার রূপান্তর নাইট্রেটে হতে হবে। নাইট্রেটে হতে গেলে ইউরিয়াকে কে রূপান্তরিত করে? ইউরেন নামে একটা অণুজীব আছে, এটা হচ্ছে 3 নম্বর
পক্ষ, তৃতীয় পক্ষ, দালাল হিসেবে কাজ করে আর কি। ইউরিয়া যখন আপনি জমিতে দিলেন, যখনই ইউরিয়া আপনার এই আর্দ্রতার সাথে মানে রাসায়নিক বিক্রিয়া করে বাতাসের সাথে, তখন ইউরেন নামের একটি অণুজীব ওই ইউরিয়াকে খণ্ডিত করে নাইট্রেটে রূপান্তরিত করে, এবং গাছ কিন্তু নাইট্রেট হিসেবে ইউরিয়া গ্রহণ করে। সরাসরি ইউরিয়া কিন্তু গাছ নিতে পারে না, তো নাইট্রেট হিসেবে নাইট্রেট রূপে গ্রহণ করে। এই জন্য আমরা এখানে ইউরিয়ার একটা অভাব জীবামৃতের মাধ্যমে পূরণ করতে পারি। আর অন্যান্য যে খনিজ উপাদানগুলো লাগে সেগুলোর জন্য কিন্তু অন্যান্য অণুজীব কাজ করে, যেগুলা জমি থেকে আপনার একটু গভীর থেকে শিকড় যেখানে পৌঁছাতে পারে না সেখান থেকে আপনার খনিজ উপাদান এনে সেগুলাকে প্রসেস করে গাছের শিকড়ে পৌঁছে দেয়। বিনিময়ে গাছ থাকে কাঁচা শর্করা খাওয়ায়। এটা হচ্ছে উদ্ভিদ এবং অণুজীবের সাথে একটা সম্পর্ক, এটা প্রাকৃতিক। কারণ জঙ্গলে যদি আপনি যান, কোনো সার দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, ওইখান থেকে দেখলেই তো বোঝা যায়। আল্লাহর নিদর্শন আপনি যত দেখবেন ততই মনে হবে যে আসলেই তো কিছুই তো লাগতেছে না। কেন দিচ্ছি? কারণ আমাদের মধ্যে নাস্তিকতা একটা ভাব চলে আসছে, যে আমরা জানি বা বিশ্বাস করি যে হয়তো বা সার না দিলে গাছ বড় হবে না বা গাছের অভাব পূরণ হবে না। এরকমটা না ভাই। প্রকৃতিতে সারের ব্যবহার নাই, কোনো কীটনাশকের ব্যবহার নাই, কিন্তু প্রকৃতির যে ঘন জঙ্গল আপনি প্রদর্শন করেন বা দেখেন, ওইখানে ঘুরতে যান, ভ্রমণ করেন, ওইখানে দেখবেন যে কোনো সারের কোনো ছিটে ফোটাও নাই, কীটনাশকও নাই, কোনো মানুষই নাই সার দিবে কে। তো ওইখানেও কিন্তু গাছ সারভাইভ করতেছে এবং আপনার জমি থেকে ভালো অবস্থায় আছে, অনেক ভালো অবস্থায় আছে, কোনো কিছুর অভাব নাই। এই জন্য বলি যে সৃষ্টিকর্তার নিয়মে আপনি যতদিন থাকবেন, যতদিন চলবেন, আপনার সফলতা আসবে। আর যখনই আপনি নিজে ক্রিয়েটর হতে চাবেন, যে আমি করব, আমি গাছকে খাবার দেই, আমি সার দেই, আমি খনিজ উপাদান দেই, তো এইগুলা যখন আপনি বলবেন, তখন ওই সৃষ্টিকর্তার যে নিয়ামত সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো এই গেল নাইট্রোজেন ফিক্সিংয়ের ব্যাপারে। তো আরেক ভাই প্রশ্ন করেছেন, রোগবালাই নিয়ন্ত্রণে এসপিকে পদ্ধতিতে কি করা যায়? আচ্ছা, ভাইয়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রথম প্রশ্ন করেছেন, এবং হ্যাঁ শফিকুল ইসলাম। তো উনি প্রশ্ন করছেন রোগবালাই কিভাবে এসপিকে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়। দেখেন, এসপিকে পদ্ধতিতে যখন আপনি চাষাবাদ করবেন, রোগবালাই দেখবেন নিজেই কমে গেছে। যদিও মাঝে মধ্যে রোগবালাই দেখা দেয়, তো আপনি প্রাকৃতিক উপায়ে তৈরি এসপিকে পদ্ধতিতে কীটনাশক তৈরি করে আপনি সেগুলা প্রয়োগ করতে পারেন। যেমন অগ্নিয়াস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র আছে, 10 পর্ণি অর্ক আছে, তারপরে নিমাস্ত্র আছে। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ঔষধ। যদি পাতায় কোনো দাগ থাকে তাহলে জীবামৃত পানির সাথে মিশিয়ে স্প্রে করলেই হয়। আর যদি কোনো ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে তাতেও জীবামৃত দিয়ে হয়, অথবা পচা মাঠা পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন, বাস, আর কিছু প্রয়োজন নেই। ধান ক্ষেতের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। আর অন্যান্য সবজির জন্য কীট পতঙ্গ দেখা দিলে, যেমন এই ছোট ছোট কীট দেখা যায় পাতা খেকো বা ফল ছিদ্রকারী, তো ফল ছিদ্রকারীর জন্য হচ্ছে অগ্নিয়াস্ত্র। আর পাতা খেকো যে পোকাগুলো আছে সেগুলোর জন্য নিমাস্ত্র ব্যবহার করলেই হয়। আর ব্রহ্মাস্ত্র হচ্ছে আপনার ফলের ভিতরে এক ধরনের পোকা হয় এবং গাছের যে মূল শরীরটা, ওই শরীর ছিদ্র করে, গাছটাকেই ছিদ্র করে, তো ওইটার জন্য ব্রহ্মাস্ত্র। আর 10 পাতার রস, 10 পর্ণি অর্ক যাকে বলা হয়, ওইটা আপনি মিশিয়ে দিলে সব ধরনের রোগের কাজ করে। তো এইগুলো রোগ নিয়ন্ত্রণ। আর রোগ এমনিতেই কম আসবে, কারণ গাছ যখন শক্তিশালী হবে। আমি একটা উদাহরণ দিই, আপনার এলাকার প্রত্যেকটা এলাকাতে এরকম কিছু ব্যক্তি আছে যাদের খুব দৈহিক শক্তি এবং এই
প্রভাবশালী হয়। প্রভাবশালী লোকের সামনে কিন্তু কোনো মানুষ দাঁড়ায় প্রতিবাদ করতে পারে না বা কথা বলতে পারে না বা কারো ক্ষতি করতে পারে না, তাদের ক্ষতি করতে পারে না। আর পিছন দিয়ে অনেক বকাবকি করে, কিন্তু সামনাসামনি এসে একবারে ভালো মানুষ। তো ঠিক গাছ যখন শক্তিশালী হবে, সবল হবে, তখন কীটপতঙ্গ আসতেও ভয় পাবে, কারণ শক্তিশালী মানুষের কাছে যেমন মানুষ আসতে চায় না, এই ভয়ে কীটপতঙ্গ ঠিক শক্তিশালী গাছের কাছে আসতে ভয় পায়। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন নেত্রকোনা, অনেক দূর, নেত্রকোনার নাজমুল হোসেন ভুইয়া। আচ্ছা, নাজমুল হোসেন ভুইয়া, কেন সবুজ বিপ্লব আমাদের দেশ থেকে বাদ দিতে হবে? এটা তো বলার আর কিছু দেখি না, তারপরও আপনি যেহেতু প্রশ্ন করেছেন অবশ্যই উত্তর দিব। দেখেন, সবুজ বিপ্লবের কারণে আমাদের দেশে কখনো উন্নতি হয় নাই, আর কৃষিতে কখনো উন্নয়ন হবেও না। বিশেষ করে যারা সচেতন নাগরিক বা সচেতন কৃষক, তারা কিন্তু বুঝতেছেন, অলরেডি অনেক আগে থেকেই বুঝে গেছেন যে রাসায়নিক কৃষি আসলে আমাদের উপকারের জন্য আসে না, একটা ষড়যন্ত্র রূপে আমাদের দেশে পাঠানো হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সর্বপ্রথম আমাদের আগে এই 1960 দশকে এই কৃষি বিপ্লব, মানে সবুজ বিপ্লব আসে, গ্রিন রেভলিউশন নামে। তো ওইখান থেকেই আমাদের দেশে আসে। তো সবুজ বিপ্লব কখনো ওই সময় থেকে এখন পর্যন্ত কখনোই মানে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে এরকম কিছু না। নামেই শুধু গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব, কাজের বেলায় কিন্তু কিছু না। উল্টা আরও মানুষকে অসুস্থ করছে, মানুষ দিন দিন রোগে আক্রান্ত হচ্ছে। এই যে হার্ট অ্যাটাক বলেন, ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, জ্বর ঠান্ডা কাশি তো কমন রোগ হয়ে গেছে। জ্বরের ওষুধ এখন অ্যান্টিবায়োটিক ছাড়া জ্বর ভালো হয় না, ডেঙ্গু হইতেছে, নিউমোনিয়া হইতেছে। এগুলার কারণ কি? এগুলার কারণ আপনার ইমিউনিটি সিস্টেমটাকে একবারে ব্লক করে দিছে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন মিডিয়া কেন এসপিকে প্রচার করে না? মিডিয়া যদি এসপিকে প্রচার করে, এসপিকে পদ্ধতি তো মানে বিষ মুক্ত, রাসায়নিক মুক্ত, কোনো জৈব সার লাগে না, কোনো কীটনাশক, কোনো রাসায়নিক সার কিচ্ছু লাগে না, তাই না? তো এই বিষমুক্ত খাবার যদি মানুষ খায়, তাহলে তার শারীরিক সবলতা চলে আসবে, রোগ দমন ক্ষমতা তৈরি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং মানুষ সুস্থ থাকবে, রোগ থেকে দূরে থাকবে। আর মিডিয়ার লোকজন এসপিকে প্রচার করতে পারে না, কারণ তাদের এটা প্রচার করার জন্য তাদের এই কোনো সহযোগিতা তারা পাচ্ছে না, অথবা আপনার সহজে বুঝবেন যে মিডিয়া কিন্তু ভালো কিছু সহজে প্রকাশ করে না, কারণ তারা এই প্রতিষ্ঠানগুলো থেকে, ইউরোপ আমেরিকা থেকে কিছু হইলেও তারা একটা ফান্ডিং পায়, একটা অনুদান তারা পায় এগুলা প্রচার না করার জন্য। যেহেতু এটা নিয়ে অনেক বিরোধিতা চলতেছে, ভারতের যারা এটা নিয়ে প্রচার করছেন তাদের বিরুদ্ধে অনেক কথা আসছে, যে এই হুমকি দামকিও দিছে। বাংলাদেশে যারা প্রচার করতেছিল তাদের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে, অনেক হুমকি আসছে। তো এগুলা আসলে আমরা পরোয়া করি না, যেটা সত্য সেটা সবাইকে জানানো উচিত আমি মনে করি। আচ্ছা, এনজিও কর্মকর্তা ও কর্মচারী কেন রাসায়নিক ও জৈব কৃষি প্রচার করছেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। এনজিও চলে কার টাকায় জানেন? এনজিও প্রতিষ্ঠানগুলো চলেই মূলত ইউরোপ আমেরিকার অনুদানে। এখন ইউরোপ আমেরিকা তাদেরকে শুধু তো আর অনুদান দিবে না, তাদেরকে টাকা কেন দিবে? তাদের জন্য কাজ করতে হবে। তো তারা একটা শর্ত রাখছে যে তোমরা এই রাসায়নিক এবং জৈব কৃষি প্রচার করবা। বিভিন্ন গ্রুপে তাদেরকে ভাগ করে দিছে, যে এই এলাকায় রাসায়নিক, এই এলাকায় জৈব কৃষি, বাস এভাবে তাদের এই চালাইতেছে। তারা বেতন নিতেছে এই ইয়া থেকে, এনজিওর অফিস থেকে, কিন্তু কাজ করতেছে কার? ইউরোপ আমেরিকার কাজ করতেছে। ঋণ দিচ্ছে, কৃষক ঋণগ্রস্ত হচ্ছে, তাদের কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্ন শাকসবজি বা কৃষি উৎপাদন করছে, এবং অনেকেই তাদের কাছ থেকে টাকা নিয়ে নিঃস্ব হয়ে গেছেন, টাকা দিতে পারেন নাই, পরিশোধ করতে পারেন নাই। পরবর্তীতে এই বসত বাড়ি বা এই জায়গা বিক্রি করে হইলেও তাদের টাকা পরিশোধ করে নিছে তারা, আপনার চাপ সৃষ্টি করে। তো এটা একটা বড় কারণ। এনজিও
কর্মকর্তা এবং কর্মচারীরা রাসায়নিক কৃষি এবং জৈব কৃষিটাই প্রচার করবে, কারণ তাদের বেতন আসে ওইখান থেকে। আর বেতন না আসলেও তারা যে অনুদান পায়, বিপুল বিরাট অঙ্কের টাকা তারা ইউরোপ আমেরিকা থেকে নিচ্ছে। আচ্ছা, রাসায়নিক সারে লবণ থাকার কারণ কি? ভাইয়ের বাড়ি কই? রাসায়নিক সারে লবণ থাকার কারণ কি? ভাই হচ্ছে রায়হান ভাই, আপনার বাড়ি স্বরূপকাঠি। আচ্ছা, স্বরূপকাঠির এক ভাই প্রশ্ন করছেন, খুবই চমৎকার একটা প্রশ্ন, মানে যুগ উপযোগী এবং সময় উপযোগী। রাসায়নিক সারে লবণ থাকার কারণ কি? এবার অনেক লম্বা আলোচনা হবে। রাসায়নিক সারে কিন্তু প্রথম লবণ ছিল না। যখন তারা দেখলো যে ভারতের কৃষক বা বাংলাদেশের কৃষক লাকড়ির হাল দিয়ে এবং গরু আছে না, গরু এবং লাকড়ির হাল দিয়ে হাল চাষ করে, তখন তারা চিন্তা করছে, ওই যে ইউরোপ আমেরিকার গবেষকরা চিন্তা করলো যে তারা যে এইভাবে হাল দিতেছে, তাহলে আমরা ট্রাক্টর তৈরি করলে ট্রাক্টর কার কাছে বেচবো, বিক্রি করবো কোথায়? তখন তারা একটা ষড়যন্ত্র করলেন যে কিভাবে জমিটাকে শক্ত করা যায় যাতে লাকড়ির হাল আর ওই জমিতে কাজ না করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আগে যখন আপনার এই আমাদের পূর্বপুরুষরা যখন জমিতে লাঙল দিয়ে হাল চাষ করত, আমি নিজে দেখছি, আরও প্রায় 15-16 বছর আগে, আমি তখন ছোট ছিলাম অনেক, তা আমি দেখছি যে লাঙল হালটা দেওয়ার সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে সাইডে যে পড়তো একবারে গুঁড়া হয়ে যেত, মানে এত ফসফসা মাটি ছিল, ঝুরঝুরা মাটি ছিল। কিন্তু এখন যদি আপনি তুলনা করেন, দেখবেন যে সিমেন্ট কংক্রিট দিয়ে ঢালাই দিলে যেরকম শক্ত হয়, মাটি কিন্তু ওই রকম শক্ত হয়ে গেছে। তো তাদের ষড়যন্ত্র ছিল যে মাটিকে শক্ত করে দাও। ভারত, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোর, কৃষিপ্রধান দেশগুলোর মাটি যদি শক্ত করে দাও, তাহলে তারা ট্রাক্টর আমাদের কাছ থেকে কিনবে, যাতে করে তারা পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। কৃষিটা কিন্তু, আমরা কৃষি নির্ভরশীল দেশ হইলেও কৃষক কিন্তু যন্ত্র নির্ভরশীল হয়ে গেছে বর্তমানে। আর এই যন্ত্র নির্ভরশীল হওয়ার, আচ্ছা, যন্ত্র ব্যবহার করা খারাপ কিছু না, আপনি ধান কাটার জন্য যে হারভেস্টার আছে ওইটা ব্যবহার করেন, সমস্যা নেই। কিন্তু লাঙল দিয়ে হাল দেওয়ার কথা ছিল, সেই জায়গাতে টাকা খরচ করে হাল দিতে হয়, তাও আবার হাল দেওয়ার পর পরবর্তী ফসলের সময় আবার হাল দিতে হয়, কারণ মাটি এমন শক্ত হয়েছে। এর একটাই মানে কারণ ছিল যে মাটিকে শক্ত করা, এই জন্য সারের মধ্যে লবণ ঢুকাই দিছে। এমনকি লবণের মাত্রা এমন পরিমাণে বাড়াইছে কল্পনার বাইরে, মানে প্রত্যেকটা সারের মধ্যে অর্ধেকের বেশি, 50% বেশি লবণ। আপনি ট্রাই করে দেখতে পারেন। ওইটা ছিল লবণ থাকার কারণ। আরও অনেকগুলো ষড়যন্ত্র ছিল, অনেক তাদের উদ্দেশ্য ছিল, যেমন মাটিকে শক্ত করা, তারপর মাটির ভিতরে যাতে বাতাস না ঢুকে, মাটির ভিতরে যাতে পানি না ঢুকে। হ্যাঁ, এই কারণে মূলত লবণ দাও। লবণের কাজটা কি, 2টা মাটির যে কণা আছে, ছোট ছোট কণা, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আসলে দেখা যায় না, এই লবণগুলা করে কি, ওই 2টা কণার মাঝখানে গিয়ে জায়গাটা ব্লক করলে হয় কি, ওইখানে বাতাস ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, যার কারণে ভূগর্ভস্থ যে পানিটা আছে ওই পানির লেয়ার দিন দিন কমতেছে। আপনি দেখবেন এই ধুম বৃষ্টি হয়েছে 2 দিন বা 1 দিন, দেখবেন যে কি এই কৃষি জমি একবারে তলায় গেছে, পানি ভরপুর, পানি অন্য দিক দিয়ে যেতেছে কিন্তু জমির ভিতরে কিন্তু পানি যায় না, এই রাসায়নিক সারের লবণ থাকার কারণে। কারণ সিমেন্ট কংক্রিটের মতো কম্প্যাক্ট হয়ে গেছে, এই জন্য আসলে পানি আর নিচে যায় না, বা নিচ থেকেও পানি আসে না। তারপরে মাটি শক্ত করার পিছনে আরও কারণ হচ্ছে এই ট্রাক্টর দিয়ে হাল দিতে হবে প্রতি বছর প্রতি ফসলের সময়। তো এই ছিল তাদের একটা ষড়যন্ত্র। এগুলা আসলে সূক্ষ্ম
মস্তিষ্কে আপনি একটু চিন্তা করবেন যে তারা কত বড় ষড়যন্ত্র আমাদের কৃষির বিরুদ্ধে তারা করেছেন, কিন্তু তাদেরকে আমরা চিনতে পারি নাই বা ধরতে পারি নাই। আমরা তো মনে করছি যে ভালোর জন্য করতেছে, গ্রিন গ্রিন রেভলিউশন আসছে, হ্যাঁ খুব সুন্দর বিপ্লব হয়ে গেছে, সবুজে সবুজে ঘেরা, মানে ফসল খুব ভালো হইতেছে। কিন্তু কি হয়েছে যে তারা কিন্তু আরও একটা ষড়যন্ত্র করছে যে গাছের সাইজ ছোট করে দিছে, ছোট গাছে ফল হবে। ছোট গাছে, যেমন ধানের কথা বলি, ধান গাছ আগে হইতো 12 ফুট 15 ফুট লম্বা, এখন ধান গাছ কয় ফুট হয়? সর্বোচ্চ 1.5 ফুট বা 2 ফুট, সর্বোচ্চ 1.5 থেকে 2 ফুটের মধ্যে যে ফল চলে আসে বা এইভাবে হয়ে যায়। কিন্তু আগে যখন বড় বড় গাছ হইতো এবং ফলনও হইতো, ফলন যে কম হইতো তা না। আগে কি কেউ না খাইয়ে মারা গেছে এরকম কোনো আছে? দুর্ভিক্ষের সময়, শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের সময় হয়তো বা একটু কষ্ট করতে হয়, সেটা সব জায়গায় করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ তো আর আমরা ধরে রাখতে পারি না, আটকাতে পারি না। যেমন ভূমিকম্প বলেন, ঝড় বৃষ্টি যাই বলেন, তুফান বলেন, হ্যাঁ খরা বলেন, বন্যা বলেন, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ। আর এই প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের কারণেই হচ্ছে, তাই না? আর প্রকৃতিতে এরকম অনেক কিছু দেখার আছে। ভবিষ্যতে আরও অনেক কিছু দেখবেন। বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না, সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ভারত থেকে মুম্বাই শহর গায়েব হয়ে যাবে সমুদ্রের নিচে। মুম্বাই তো একবারে সমুদ্রের কাছে। তো এরকম অনেক কিছু হবে যেগুলো আমরা দেখার জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা মনে করতেছি যে আমরা হয়তো বা চলে যাব, হ্যাঁ আমরা চলে যাব, আমরা নাও দেখতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এটা দেখতে হবে। তাদেরকে আমরা এরকম একটা সিচুয়েশনে ফেলে যেতে পারি না। এটা নিজের একটা দায়িত্ববোধ থেকে মূলত আমি এসপিকে পদ্ধতিতে আসি। আর এই পদ্ধতিতে আসার আগে আমি সম্পূর্ণ আলোচনা শুনি। রাতের পর রাত জেগে আমি ক্লাস করেছি। আমার চোখে ঘুম থাকা সত্ত্বেও আমি পানি ছিটা দিয়ে হইলেও আমি ঘুমটাকে কাটিয়ে ক্লাস করেছি। তো যাই, এগুলা বইলা লাভ নাই। তো আসলে আমি চাই আপনাদের মধ্যে আমার দ্বারাতে যদি আপনাদের কোনো একজনের অবস্থার পরিবর্তন হয়, তাহলে আস্তে আস্তে দেখা দেখি হয়ে যাবে। যেমন আমার দেখা দেখি আরও মানুষ করতেছে না, তো এরকম আপনার দেখা দেখি অনেকে করবে। যখন আপনি সাকসেস হবেন তখন করবে। আর আপনি করার সময় কিন্তু আপনাকে বাধা দিবে বা হাসি ঠাট্টা করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। এগুলো আপনি কানে নিয়েন না। তো সব কিছু এই তোয়াক্কা না করে আপনি এগিয়ে যান। এসপিকে পদ্ধতি আসলেই একটি কার্যকরী পদ্ধতি, আমি এটা সাক্ষী দিতেছি স্বয়ং। তো আপনারা এসপিকেতে থাকেন, কাজ করেন, শুরু করেন। অন্তত শুরু করলে আপনি শুরুর 15 দিনের মধ্যে রেজাল্ট আপনার চোখের সামনে আসবে। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সরকার এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে পারে কৃষি বিষয়ে? আচ্ছা, সরকার কি পদক্ষেপ নিল বা না নিল, সরকারি কি অনুদান আসলো বা না আসলো, এগুলাতে আপনারা চিন্তিত হয়েন না। সরকার কখনো একটা দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে পারবে না। হ্যাঁ, সরকার ভর্তুকি দিতে পারবে। ওই ভর্তুকি কার টাকায় দিতেছে? জনগণের টাকায় দিতেছে, তাই না? সারের মধ্যে এত % ভর্তুকি দিতেছে, ইউরিয়া সারের মধ্যে সবচেয়ে বেশি ভর্তুকি দিতেছে বাংলাদেশ সরকার, বীজের মধ্যে দিতেছে। সরকার আর কি করবে? এর চেয়ে বেশি তো কিছু করার নেই। সরকার তো আর ঘরে ঘরে গিয়ে আপনার এসপিকে পদ্ধতি প্রশিক্ষণ দিতে পারবে না। এটা নিজ উদ্যোগে করতে হবে। আমি ভালো থাকতে চাইলে, সুস্থ থাকতে চাইলে, নিরাপদ খাইতে চাইলে, অন্যকে খাওয়াইতে চাইলে নিজে করতে হবে। সরকারের আশায় বসে থাকলে আপনার জীবন পার হয়ে যাবে, সরকারের কোনো উদ্যোগ থাকবে না। কারণ একটা সরকার যাবে, আরেকটা সরকার আসবে। এক সরকার যাওয়ার পর আরেক সরকার এসে তাদের উন্নয়নের কথা আগে চিন্তা করবে, দেশের উন্নয়ন পরে। তো সরকারের আশায় থাকেন না শুধু। হ্যাঁ, আরেকবার প্রশ্ন করেছে, এসপিকে পদ্ধতিতে কেন চাষাবাদ করব, অন্য পদ্ধতিতে কেন নয়? আপনি যেই পদ্ধতিতেই করেন আমাদের কোনো আপত্তি নাই তো ভাই। উনি তো প্রশ্ন করে গায়ে আগুন জ্বালাই দিতেছেন। আপনি প্রশ্নটা এরকমভাবে করার কথা ছিল না। এসপিকে পদ্ধতিতেই কেন চাষাবাদ করে? আপনাকে কে বলছে এসপিকে পদ্ধতিতেই চাষাবাদ করতে হবে? আপনাকে তো জোর করতেছে না কেউ। না, আমি বলছি কখনো যে আপনি এসপিকে মধ্যেই থাকতে হবে, আসতেই হবে, না, এরকম না। আপনি আপনার ভালো চাইলে, ভালো নিরাপদ খাদ্য চাইলে,
নিজে সুস্থ থাকতে চাইলে, জনগণকে সুস্থ রাখতে চাইলে, আপনার ক্রেতাদেরকে আপনি ভালো ফসল বিক্রি করতে চাইলে আপনি এসপি খেতে আসেন, নয়তো আপনি আসার দরকার নেই তো। অথবা এসপিকের পরিবর্তে যদি আপনি অন্য কোনো বিষমুক্ত, কীটনাশক মুক্ত, রাসায়নিক মুক্ত কোনো পদ্ধতি পান, তাহলে আপনি ওইটা করতে পারেন এবং আমাদেরকে বলবেন কোন পদ্ধতি। এখন যদি আপনি বলেন ভাই জৈব কৃষি তো এটা বিষমুক্ত হইল না ভাই। এই যে ভার্মি কম্পোস্ট, তারপরে ট্রাইকো কম্পোস্ট, এগুলোর মধ্যে বিপুল মাত্রায় ক্যাডমিয়াম, আর্সেনিক, মার্কিউরি, লিড এই ধরনের হেভি ম্যাটার আছে। স্লো পয়জন, এগুলো পয়জনাল, এটা বিষাক্ত। তো এই পদার্থগুলো কিন্তু মানুষের দেহে যাওয়ার পরে এগুলো কিন্তু হজম হয় না, থেকে যায়, কোষের মধ্যে থেকে যায়, শরীরে থেকে যায়, থেকে কী করে ক্ষতি করা শুরু করে। আচ্ছা যাক, আরেক ভাই প্রশ্ন করছেন দেশি গরু এবং জার্সি হোলিস্টিনের পার্থক্য কি? 21টা পার্থক্য আছে। 21টা কয়টা? 21টা পার্থক্য। এর মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটা বলি, কারণ যেহেতু সময় আজকে কম নিতেছি, 4 মিনিটে শেষ করতে হবে আর 30 মিনিটের আলোচনা। তো দেশি গরু এবং জার্সি হোলিস্টিনের পার্থক্য, প্রথম যে পার্থক্যটা আছে, দেশি গরুর পিঠ আঁকা বাঁকা হয়, যেমন একটা থাকে, এই গোছা থাকে, এখানে একটা গম্বুজের মতো থাকে। গলা থেকে এরকম একটা রাউন্ড হয়, এইভাবে একটা রাউন্ড হয় গলা থেকে, রাউন্ড হয়ে তারপর উপরে ওঠে আর তারপর আবার পিছন দিকে যায়। সামনের সাইডটা থাকে চওড়া, পিছনের সাইডটা থাকে চিকন, বা একটু চাপানো টাইপের। সামনের সাইডটা আপনারা খেয়াল করে দেখবেন যে দেশি যে ষাঁড় গরুগুলো আছে বা বোল আছে, সেগুলোর মানে চেহারার দিকে তাকালে দেখবেন যে সামনের দিকটা খুব মানে পালোয়ানের মতো, কিন্তু পিছন সাইডটা মানে চাপানো। এটা হচ্ছে দেশি গরুর একটা বৈশিষ্ট্য। আর জার্সি হোলিস্টিনের বিপরীত, সামনে চিকন চাকন, পিছনে হিমালয় পর্বতের মতো, আর গলায় কোনো হার নাই, মাথায় কোনো, এই পিঠে কোনো গম্বুজ নাই। এই কয়েকটা উদাহরণ গেল। তারপরে আসেন, এই দেশি গরুর এই পাকস্থলী থাকে বড়, শরীরের তুলনায় বড়, আর জার্সি হোলিস্টিনের পাকস্থলী থাকে শরীরের তুলনায় ছোট। এজন্য সে খাদ্য খায় কম, তার খাদ্যের মানে অনেক কোয়ালিটি থাকে, যে ওই কোয়ালিটির খাদ্য ছাড়া সে খায় না, ফিড ছাড়া তো তার গ্রোথই ভালো হয় না। তো এরকম কিছু আমরা লালন পালন করব না, ঘরে রাখবো না অন্তত, যেগুলা আমাদের বিনিয়োগকে বাড়াবে কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি করবে। স্বাস্থ্যের ক্ষতি কিভাবে করবে? এই যে জার্সি হোলিস্টিনের দুধ আমরা যেটা পুষ্টিগুণ সম্পন্ন মনে করে খাই, পান করি, এই দুধের মধ্যে ক্রোমিয়াম পাওয়া গেছে, এন্ডোসালফানের মতো বিষাক্ত কীটনাশক পাওয়া গেছে, তারপরে বিভিন্ন হরমোন পাওয়া গেছে, যেগুলা আসলে ওই গরুকে মোটা তাজাকরণের জন্য দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে। তো ওই যখন ইঞ্জেকশন দেওয়া হলো, তখন 30% পাকস্থলীতে চলে গেল, আর বাকি অংশগুলা কই যায়? দুধের মধ্যে আসে, মাংসের মধ্যে আসে, তারপরে গোবরের মধ্যে আসে, গোমূত্রের মধ্যে আসে। তো এই গোবর যদি আপনি জমিতে দেন, তাহলে এই পয়জনাল যে কীটনাশকগুলা চলে গেল আপনার কই? জমিতে যাওয়ার পর যেহেতু বিষ, যেহেতু কীটনাশকের কাজ কি? জন্তুনাশকের কাজ হচ্ছে অণুজীবকে ধ্বংস করা। তো এখানে জমিতে যাওয়ার পর সে তার কাজ করবে, এতে খারাপ কিছু কি? আপনি বিষ দিচ্ছেন, বিষ দেওয়ার ফলে অণুজীব মরবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না তো। আর দুধের মধ্যে চলে আসে ক্রোমিয়াম, তারপরে এন্ডোসালফান, এগুলো চলে আসে দুধের মধ্যে। যেই দুধ আপনি প্রতিনিয়ত খুব শখ করে বাজার থেকে নিয়ে আসতেছি, মনে করতেছি এখন মাত্র দুধ দোয়াই নিয়ে আসছে, খুবই ভালো, লোকটাও খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব। ওই লোক নিজেও জানে না যে ওই লোক নিজে একজন কসাই। এখন সে কৃষক হোক বা গরু ব্যবসায়ী হোক, যাই হোক, সে একজন কসাই, কিন্তু সে জানে না, এখানে তার কোনো অপরাধ নেই। সে যদি জানতো যে দুধের মধ্যে ক্রোমিয়াম পাওয়া যায়,
তারপরে এন্ডোসালফানের মতো বিষ থাকে, তাহলে সে কখনোই এই গরু পালন করতো না। তো আমরা টাকা দিয়ে কিনে ভয়ঙ্কর প্রাণী ঘরে না রেখে দেশি একটা গরু বা 2টা গরু আমাদের ঘরে রাখবো। এতে করে আমাদের দুধের পুষ্টিগুণ সম্পন্ন দুধ একটা পাবো, আমরা পুষ্টি চাহিদা মেটাতে পারবো, এবং আমরা জমিতে দেওয়ার জন্য নিরাপদ গোবর গোমূত্র পাবো, যেটা দিয়ে আমরা জীবামৃত তৈরি করে জমিতে প্রয়োগ করতে পারবো। তো আরও অনেক উল্লেখযোগ্য উদাহরণ আছে যেগুলো আসলে সময়ের অভাবে বলতে পারতেছি না। নিশ্চয়ই একদিন সব কিছু আলোচনা করব, অনেক লম্বা সময় নিয়ে, 7-8 ঘন্টা সময় নিয়ে করব ইনশাল্লাহ। আসলে সময়ের অভাবে আসলে অনেক কথাই বলা হয় না, এজন্য আমি আপনাদের সামনে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিস্তারিত আলোচনা আমি করতে পারি না, সময়ের অভাব, যার কারণে আমি আসলে ছোট ছোট 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও বা আধা ঘন্টার ভিডিও করতে হয়। আসলে ওই সরজমিনে যাওয়া বা সবার সাথে কথা বলা, এটা আমার দ্বারাতে হচ্ছে না। হয়তো বা সামনে সময় পেলে যাব ইনশাল্লাহ। দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।